আজকের টপিকস হচ্ছে টাইপ টুল। এইটা দেখাইছিলাম না আপনাদের। আর ডিজাইনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। টাইপোগ্রাফি যদি ভালো না হয় তাহলে ডিজাইন যতই সুন্দর করা হোক না কেন ডিজাইন সুন্দর থাকবে না। একটা ভালো টাইপোগ্রাফির কারণে একটা খারাপ ডিজাইন অনেক বেশি সুন্দর লাগে, এবং একটা ভালো ডিজাইন টাইপোগ্রাফির কারণে অনেক বিশ্রী লাগে। এখানে হচ্ছে অনেকগুলো টাইপ টুল আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। প্রথমটা হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ অনে পাথ টুল। মূলত আমাদের এই কয়টাই কাজে লাগে। আর এগুলো হচ্ছে দেখেন, এই কয়টা হচ্ছে হরিজন্টালি কাজ করে, আর এখান থেকে যে কয়টা আছে এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করে। এই তিনটা, অর্থাৎ নিচের দিকে যে লেখাগুলো আমরা পরে দেখি একটু। টাইপ টুল দিয়ে নর্মালি টাইপ টুলের যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আমরা টি বাটন প্রেস করি তাহলে টাইপ টুল চলে আসবে। টাইপ টুল দিয়ে আমরা দুইভাবে লিখতে পারি। নর্মালি আমরা ক্লিক করে লিখতে পারি। ক্লিক করে যদি লিখি, আমরা এখানে যাই লিখি না কেন, অর্থাৎ সে শুধু হরিজন্টালি যাইতেই থাকবে। এইটা যদি আমরা করতে চাই, তাহলে নর্মালি আমরা শুধু ওয়ান ক্লিক করেও টাইপ লিখতে পারি। এইভাবে যদি টাইপ করি তাহলে প্রবলেম হচ্ছে কি, যে আমরা যে প্যারা অথবা যে স্পেস তৈরি করব আমাদের ক্লিক করে করে করতে হবে। এতেও প্রবলেম আছে কিছু। আচ্ছা, আমরা ওইটা দেখাই। আর একটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট মাপ দেখায় দেবেন, এর মাঝে লেখাগুলো আসবে। এইটার এইটার মাঝে পার্থক্য কি দেখেন। এইটাও কিন্তু দেখতে সিমিলার। আপনি যখন এন্টার বাটন প্রেস করতেছেন সেম জিনিসই থাকতেছে, কিন্তু পার্থক্য আছে। সাপোজ আমরা যারা গ্রাফিক রিভারের জন্য কাজ করি, ধরেন যে কোনো একটা লেটার হেড, এইটার কথাই বলি, এখানে যে টাইপোগ্রাফি বা টেক্সটগুলো দেওয়া আছে, ক্লায়েন্ট কিন্তু এইটাই তার রাখবে না। সে তার কোম্পানির টেক্সট এখানে ইনপুট করবে, অথবা ওয়ার্ডে লেখা আছে বা অন্য কোথাও, অথবা সে টাইপ করবে। এখন এখানে যে প্রবলেম হবে, ধরেন আমরা একটা জায়গা থেকে কিছু ডেমো টেক্সট নেই, ডেমো টেক্সট, বা ipsum.com, এই যে এই সাইটটাতে যাবেন, এখানে কিছু ডেমো টেক্সট পাওয়া যায়। এখান থেকে আমরা কাজ করার জন্য একটা ডেমো টেক্সট নেই, কিছু কপি করলাম। এরপরে দেখেন, এখন একটু পার্থক্যটা দেখেন। এখানে পেস্ট করলাম, প্রবলেম কি, সে শুধু হরিজন্টালি নিচ্ছে। আর সেম এইটাতে যদি আমরা পেস্ট করি তাহলে কি হচ্ছে দেখেন, টেক্সট বেশি হয়ে গেছে। এই যে একটা চিহ্ন আসছে দেখেন, প্লাস চিহ্ন, এই চিহ্ন যখন থাকবে তখন বুঝতে হবে যে এর নিচেও আমাদের আরও কিছু টেক্সট আছে যেগুলো এই বর্ডারের বাহিরে, মানে এর মধ্যে শো করে নাই। এতে সুবিধা হচ্ছে কি, যখন আপনি এরিয়া টাইপ টুল নেবেন তখন হচ্ছে একজন ক্লায়েন্ট ইজিলি তার টেক্সটগুলোকে এডিট করতে পারবে, তার ডিজাইনটা নষ্ট হবে না। আর আপনি যদি তাকে টেক্সট এরিয়া না সিলেক্ট করে দেন, তখন সে পেস্ট করবে, আপনি যে ডিজাইনটা করে দিয়েছেন নষ্ট হয়ে যাবে, বায়ার নেক্সট টাইম কখনোই আপনাকে কাজ দেবে না। এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা কখনোই এই শুধু ক্লিক করে টেক্সট লিখতে পারবো না? পারবো। যদি আমরা কোনো হেডিং লিখি, যে হেডিংটা 2টা বা 3টা ওয়ার্ডের বাইরে যাওয়ার সম্ভাবনা নাই, তখন অবশ্যই তখন আমরা করে না লিখলেও প্রবলেম নাই। তবে আমরা ট্রাই করব যে তখন ক্লিক দিয়ে লিখতে। যদি আমরা ওই টেক্সটগুলো, আমি সাপোজ ধরলাম যে আপনি একটা হেডিং এইটুকুর মধ্যে আপনি লিখে আটাই মিল হয়েছে, কিন্তু তারটা একটু বাড়তে পারে, সে তো আর এইটা বুঝবে না যে এইটা টেনে দিলে বড় হবে। তখন আমরা ট্রাই করি, বিশেষ করে যারা আমরা কাজ করি, এইভাবে লিখতে। তার কারণ আপনি যদি এখানে 3টা সেন্টেন্স হয় তাহলে আপনি তো বুঝবেন যে একটা হেডিংয়ে কয়টা লেটার হইতে পারে বা ওয়ার্ড হইতে পারে। কিন্তু যখনই আমরা কোনো হেডিং বাদ দিয়ে সাব হেডিং অথবা বডি টেক্সট লিখব, তখনই আমরা অবশ্যই
এরিয়া দিয়ে দেখায় দিব। এখন আপনি যদি এই এরিয়াটাটুকু দেখায় দেন, নর্মালি আমি একটা ডিজাইন ওপেন করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। ধরেন আমি এই ডিজাইনটাই একটা ক্লায়েন্টকে দিছি, সে কি করতে চাচ্ছে যে এই টেক্সটগুলো এডিট করতে চাচ্ছে, আমি কিন্তু তাকে এরিয়া দিয়ে দিছি, তুমি এর মধ্যেই তোমার টেক্সটকে দিতে হবে। এখন সে যদি ধরেন এটা ডিলিট করে দিয়ে পেস্ট করে, আবার পেস্ট করলো, তখন কি লেখা আসতেছে, তার এক্সট্রা টেক্সটগুলো নেয় নাই। তার মানে তাকে করতে হবে হয় তার মূল সারমর্ম ছোট করে লিখতে হবে, অথবা মেইন কিছু জিনিস আনভিজিবল রেখে দিতে হবে। তার মানে আমরা তাহলে এরিয়া কখন দেখায় দেব? দেখেন এগুলো কিন্তু এরিয়া দেখানো নাই। আমি যতগুলো হেডিং ইউজ করছি একটাতেও আমি কি রাখি নাই, আপনার এরিয়া দেখায় দেয় নাই। যখনই আমরা কোনো বডি টেক্সট মানে একাধিক লাইন আসবে তখনই আমরা করছি যে এটা একটা হেডিং দিয়ে বা একটা এরিয়া দিয়ে দেখাই দিছি। এই গেল মোটামুটি এখানকার পার্থক্য, সেটাই বসে। টাইপ টুল, পরের বিষয় হচ্ছে এরিয়া টাইপ টুল, যেটা আমরা এইটা করছি, এটা আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে টাইপ অন এ পাথ টুল। আচ্ছা, এটা কি জিনিস? আমরা নর্মালি পাথ তৈরি করা যায় কোন কিসের মাধ্যমে? পেন টুলের মাধ্যমে আমরা একটা পাথ তৈরি করি। এটার স্ট্রোক রাখি, আর একটু বাড়াই। আচ্ছা, আমরা একটা পাথ দেখাই দিলাম, আপনি স্ট্রোক রাখতেও পারেন অথবা যদি আনভিজিবল করেন তাহলেও প্রবলেম নেই, কিন্তু আমাদের বুঝতে প্রবলেম হবে, যার কারণে আমরা একটা স্ট্রোক রেখে দিই। এখন আমরা এখান থেকে পাথ অন এ টাইপ টুলে যদি যাই, দেখেন কার্সর এখন কেমন। আমরা যদি টাইপ টুলে যাই, দেখেন কার্সর এখন হচ্ছে স্কোয়ারের মধ্যে, তাই না? আমরা যদি টাইপ অনে পাথ টুলে যাই, কার্সর চেঞ্জ হয়ে গেছে না? আমরা এখান থেকে পাথ দেখায় দিলাম, এই পাথ যতটুকু ছিল তার উপর দিয়ে এটা কি হচ্ছে লেখা আসতেছে। আমরা এখানে যাই, আমি যদি লিখলাম ফরহাদ, আপনি এখন এটা চেঞ্জ করেন, বড় করেন, কিসের মাধ্যমে হচ্ছে? এই পাথের মাধ্যমে। আপনি যদি এখন পাথটাকে এডিট করেন, আমরা পাথ এডিট করতে পারি কোন টুল দিয়ে? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল নেই। পাথ ধরেন, আপনি যেভাবে চেঞ্জ করতে চান এখান থেকে পাথের মাধ্যমে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, টাইপ অনে পাথ টুলের কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখা দরকার, সেটার জন্য এইটা বাদ দেই, আর একটা নেই। আমরা একটা ইলিপস নিলাম, নিয়ে এটার পাথ তৈরি করলাম। আমরা এইটা দিয়ে কাজ করি না, এই জিনিসটা আমরা শর্টকাটে অন্য কিছু দিয়ে করতে হবে। আমরা নর্মাল টাইপ টুলে আসি না, নর্মাল টাইপ টুল থেকে আপনি যখনই এটা পাতের উপরে আসতেছেন, দেখেন নর্মাল টাইপ টুল থাকা অবস্থায় যখন আপনি পাতের উপরে এসে অল্টার বাটন প্রেস করতেছেন, তখন আমরা
টাইপ 1-এ পাথ টুলে যাব, আর যদি আপনার মনে না থাকে এটা তাহলে ওখান থেকে যাবেন। এখন একটা বিষয়, আর এখন যদি আসি আমরা তাহলে টাইপ 1-এ পাথ টুল, আমরা টাইপ 1-এ পাথ টুল করলাম। দেখেন এখানে 3টা হ্যান্ডেল বের হয়েছে। এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল, দেন নিচে একটা হ্যান্ডেল আছে। 3টা হ্যান্ডেলের 3টা নাম। এই হ্যান্ডেলটাকে বলা হচ্ছে বিগিনিং পয়েন্ট, আর এইটাকে বলা হচ্ছে এন্ডিং পয়েন্ট। অর্থাৎ আপনি টেক্সট শুরু করছেন, এখন কোথায় থেকে গিয়ে কোন পর্যন্ত শেষ করে দেবেন, আপনি চাচ্ছেন যে এই নিচ পর্যন্ত এই শুধু এটা শেষ করবেন। তাহলে যদি আপনি আবার এইটা এইদিকে উঠাইতে চান, এরকম করে আপনি বিগিনিং এবং এন্ডিংটাকে ধরতে পারবেন। আর একটা আছে যেটাকে আমরা বলতেছি ডিরেকশন, এটা আউটসাইড। আমি যদি ইনসাইড নিতে চাই এইটা ধরে সবসময় ধরলে হবে না, দেখেন একটু কার্সরগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন কার্সর কেমন, নিচে একটা স্কোয়ার দেওয়া, আমি যখনই এইটার উপরে ধরতেছি একটা অ্যারো হেড আসতেছে, মানে অ্যারো হেড যখন আসবে এটা ধরে যখন নিচে নিয়ে আসবেন তখন এটা ইনসাইড হবে। দেন আপনি যদি আউটসাইড করতে চান ধরে উপরে উঠাই দিতে হবে। এই হচ্ছে ইনসাইড আউটসাইড। তার মানে আমরা যখন এরিয়া টাইপ 1-এ পাথ টুল নিলাম তখন আমাদের 3টা বিষয় থাকতেছে। পাতের উপর দিয়ে কাজ করবে, পাতের উপর কাজ করলে এটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর একটা হচ্ছে বিগিনিং পয়েন্ট, আর একটা হচ্ছে হ্যান্ডেল বা কন্ট্রোলার যেটাকে। আমরা এইটা দিয়ে নর্মালি যদি আপনি সার্কেল লোগো, আচ্ছা আমার এখানেই আছে, আমার এখান থেকেই দেখাই। আমরা পোর্টফোলিও, মাই ডিজাইন, পোর্টফোলিও বিহেন্স, ফাইল কই রাখছে। আচ্ছা যাই হোক, এখানে খুঁজে পাচ্ছি না, আছে কোথাও সার্কেল লোগো। এই যে এখানে যে লোগোগুলো, এই যে এই লোগোগুলো এখন আপনারা চাইলেই করতে পারবেন। আমরা লোগোর যেদিন ক্লাস নেব সেটা এটা দেখাবো, কিন্তু এগুলো সবগুলো টাইপ 1-এ পাথ টুল দিয়ে করা। এখান থেকে আর একটা বিষয় মিস্টেক করে গেছি বা বাদ দিছি, সেটা হচ্ছে দেখেন আমি চাচ্ছি যে এর মাঝে শেপটার মাঝে কিছু টেক্সট আসবে। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আপনি যখন এরিয়া টাইপ টুল নেবেন দেখেন এই এরিয়ার বাহিরে যাবে না, যেটা আমরা টেনে করছিলাম, বুঝতে পারছো? আমরা যেটা এই যে এখান থেকে নর্মাল টাইপ টুল থেকে টেনে দিলাম এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, আর ওইটাই হচ্ছে আমরা শেপের মাধ্যমেও করতে পারি। একটা শেপ তৈরি করে ওই শেপের আঙ্গিকে আমরা টেক্সট তৈরি করতে পারি। যেমন যদি আমরা একটা এইটা নেই পলিগন, দেন এখান থেকে যদি আমরা এরিয়া টাইপ টুল নেই এবং এরিয়া সিলেক্ট করে দেই, আমরা একটু টেক্সটগুলো ছোট করে দেই, পাথ প্লেস হোল টেক্সট, অর্থাৎ এই শেপ অনুসারে সে টেক্সটগুলো তৈরি করে ফেলছে। তো এটা হচ্ছে এরিয়া টাইপ টুল।
আর বাকিগুলো আসলে তেমন আমাদের দরকার লাগে না, জাস্ট যেগুলো করছি এইটা শুধু হরিজেন্টালি। আমরা এইভাবে হরিজেন্টালি কোনো কাজেই লাগে না, যদিও করতে চাই আমরা এইটা করে জাস্ট শুধু যদি চাই চেঞ্জ করে দিলেই হবে, এইভাবে চেঞ্জ করে দেই। ওই টুলসগুলো আমাদের কোনো কাজেই লাগে না। তারপরেও যদি লাগে আপনারা নিজে এখন এগুলো নিজেরাই ট্রাই করলেই বুঝবেন। আচ্ছা, টাইপ টুলের সাথে সব থেকে বড় যেটার সম্পর্ক, যেটাকে বলা হচ্ছে ক্যারেক্টার প্যালেট, সেটা আমরা পাবো কোথায়? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে গিয়ে টাইপের মধ্যে এই যে ক্যারেক্টার, অথবা আমরা কন্ট্রোল টি বাটন প্রেস করলে সেম জিনিসটাই আসবে। আপনি টেক্সট সিলেক্ট করে যদি টি বাটন প্রেস করেন, আমরা এখানে নাই, যে কোনো থাকা অবস্থায় যদি টেক্সট সিলেক্ট করার পরে যদি টি বাটন প্রেস করেন তাহলে এইটা আসবে। আর মোটামুটি আমরা যারা ওয়ার্ড নিয়ে কাজ করছি এগুলো বোঝার কথা, মানে আমরা এর আগে করেই আসছি, আর এই জিনিসগুলো আমাদের সব থেকে বেশি ইউজ হয়। আমরা এখান থেকে কিছু ডেমো টেক্সট নেই, ডেমো টেক্সট এখান থেকে দেন কপি পেস্ট। দেখেন ক্যারেক্টার প্যালেটে কিছু জিনিস আছে। প্রথমত আমরা ফন্ট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এবং ওই ফন্টের স্টাইলগত কিছু সাইজ আছে, সেটা হইতে পারে লাইট, থিন, এরপরে হইতে পারে ইটালিক, এরপরে হইতে পারে রেগুলার, এরপরে হইতে পারে মিডিয়াম। অর্থাৎ একটা ফন্ট ফ্যামিলি তার ওয়েটের স্টাইলের উপরে চেঞ্জ করে অনেক প্রকার হতে পারে। যেমন আমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করি, এখানেই দেখাই, এই কয়টাকে ধরলাম, ধরে আমরা ফন্ট কোনটা ইউজ করছি সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে এই অ্যারোতে আপনার যদি যে ইনস্টল করা ফন্টগুলো আছে আপনি সে এখান থেকেও ইনস্টল করা ফন্টগুলো ইনস্টল করে এখানে লিখলেই এটা চলে আসবে। আমি রোবটও দিয়েই দেখাই, রোবটও দিলাম, দেন আমি এখান থেকে রোবটর এগুলোকে বলা হচ্ছে ওয়েট বা স্টাইল অথবা ফন্ট ফ্যামিলি। আমরা এটা রোবটর লাইট, থিন, অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় যে ফন্ট সেম থাকবে, দেন এখানেও জি যেভাবে লেখা, জি আর কোথায় আছে, এই যে ইটা দেখি, ই এখানেও আছে, দেখেন ই এখানেও। পার্থক্য কি? এইটা শুধু একটু চিকনা, একটু তার থেকে মোটা, অর্থাৎ ওয়েটের দিক দিয়ে ফন্ট ফ্যামিলি সেম থাকবে কিন্তু ওয়েট চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েট এখান থেকে ইউজ করতে পারি। আমরা এরপরে যদি বাকিগুলো, এই লাইনটা ধরলাম, ধরে ক্যারেক্টার থেকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম থিন বা ইটালিক। ইটালিক তো চিনি, ইটালিক হচ্ছে একটু বাঁকা বাঁকা হয়ে টেক্সট আসবে। আমরা ইটালিকটা না দিই, আমরা এখান থেকে লাইট, তার মানে থিনের থেকে লাইট ফন্টটা একটু মোটা, লাইটের থেকে রেগুলার আরও একটু মোটা, রেগুলার থেকে মিডিয়াম তার থেকে একটু মোটা, বোল্ডটা তার থেকে মোটা, এরপরে এক্সট্রা বোল্ড আছে কিছু, তারপরে ব্ল্যাকটা সর্বোচ্চ সব থেকে মোটা আর কি, এর থেকে আর মোটা হয় না। তা আমরা অনেক সময় এই জিনিসগুলো লাগবে। আমরা যখন কোনো হেডিং তৈরি করব একটা ডিজাইনের, তখন অবশ্যই থিন বা রেগুলার দেওয়া যাবে না, অবশ্যই হেডিংগুলো মোটা হয়, আমরা বোল্ড দিতে পারবো। এবং সাব হেডিং যখন আমরা ইউজ করব তখন অবশ্যই থিন বা রেগুলার দিলে কাজ হবে না, তখন আমাদের মিডিয়াম বা আদার্স কোনো একটা ওয়েট ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে পার্থক্য হয়। এরপরের বিষয়গুলো হচ্ছে, আচ্ছা আমি ফন্ট ডাউনলোড করা দেখাবো, এটা শেষ করে নেই। আচ্ছা, এখান থেকে পরের যে বিষয়টা, আচ্ছা
পরের যে বিষয়টা হচ্ছে সাইজ। আমরা ফন্টের সাইজ চাইলে চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু জায়গায়, আমি এখন কোনোটাই পুরোটা সিলেক্ট করা। এখন আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে আমরা চাইলে বাড়াইতে পারি একটু একটু করে। এটাকে বলা হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ। এটা ডিফল্ট আকারে আপনার দেওয়াই থাকবে, আপনি শুধু এখান থেকে বাড়াবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি নির্দিষ্ট একটা মাপ লিখে দেব, আপনি 9 দিলেন, তাহলে আমরা চাইলে লিখেও দিতে পারি। আর শর্টকাটের একটা বিষয় আছে, আপনি যদি সিলেক্ট করেন কন্ট্রোল শিফট রাইট অ্যারো যদি দেন তাহলে বাড়বে, একটু একটু করে বাড়ে। আর যদি কন্ট্রোল শিফট লেফট অ্যারো চিহ্ন ইউজ করি তাহলে আমরা শর্টকাটে এখান থেকেও কম বেশি করতে পারি। এটা আস্তে আস্তে কাজ করতে করতে শর্টকাট চলে আসবে। আচ্ছা, এরপরে আর একটা বিষয় সব কাজে লাগবে, এই পাশেরটাকে বলা হচ্ছে লিডিং ভ্যালু। লিডিং ভ্যালু হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝে গ্যাপ। আচ্ছা, এখন আমরা একটা বিষয়, লিডিং আর প্যারাগ্রাফের মধ্যে কিছু পার্থক্য আছে। এই যে এখানে পার্থক্যর বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে দেখেন লিডিংটা বাড়ায় দেই, 14 করলাম, আমরা যদি আরো বাড়াই 18, প্রত্যেকটার মাঝেই কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি হয়েছে। এটা হচ্ছে সেন্টেন্সের বা লিডিং গ্যাপ। আর একটা গ্যাপ আছে যেটাকে বলা হচ্ছে প্যারার গ্যাপ। অর্থাৎ আপনি যখন নর্মালি টেক্সট কোথাও থেকে নিয়ে আসে কোনো এন্টার বাটন প্রেস হবে না, ওই এন্টার বাটন প্রেস না হওয়া পর্যন্ত ওইটাকে লিডিং এর গ্যাপ বলে। আর যখনই আপনি কোনো সেন্টেন্সের মাঝে বা প্যারার মাঝে, এটা কিন্তু একটা প্যারা না, যখনই আপনি একটা এন্টার দেবেন সেটা একটা প্যারার গ্যাপ তৈরি হবে, ওইটা লিডিং এর গ্যাপ না। বুঝছেন? একটা হচ্ছে লিডিং এর গ্যাপ আর একটা হচ্ছে প্যারার গ্যাপ। এটা পরে বুঝবো আমরা প্যারার যে গ্যাপটা। তা আমরা যদি দেখেন এখান থেকে লিডিং ভ্যালুটা বাড়াই, আমি 20 দিলাম, আমি যদি 30 দেই, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে যে গ্যাপ সেটা বাড়তেছে। এইটা আমরা পুরো টাইপোগ্রাফির উপরে এক্সট্রা আর একটা ক্লাস হবে। টাইপোগ্রাফির অনেকগুলো রুলস আছে, প্রায় 14টার মতো রুলস আছে। আমরা যদি ফন্ট সাইজ কত রাখলে লিডিং ভ্যালু কত রাখবো বা কত সামঞ্জস্য হবে, এগুলোর উপরে আর একটা এক্সট্রা ক্লাস হবে। তো আমরা এখান থেকে নর্মালি 13 দিলে 18 দেই। আচ্ছা, লিডিং ভ্যালু তো বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা আসতেছে, আচ্ছা আপনি চাচ্ছেন যে এইটুকু অংশ শুধু লিডিং বাড়াবেন, নিচের অংশ বাড়াবেন না, তাহলে যে অংশ দিতে চান শুধু সেই অংশ সিলেক্ট করে দিতে হবে। আর যদি নর্মালি আপনি এই পুরো এরিয়াটাকে সিলেক্ট করেন তাহলে পুরোটার উপরেই অ্যাপ্লাই হবে। পরের যে অপশনটা সেটাকে বলা হচ্ছে কার্নিং ভ্যালু। এই যে এখানে দেখেন বাকি সবগুলো কিন্তু অনলি 0 ওপেন আর বাকি সবগুলো হাইড হওয়া। এখানে যদি আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে বলতেছে সেট দা, আচ্ছা ফন্ট সাইজ, এটা সেট দা কার্নিং বিটুইন 2 ক্যারেক্টার্স। এইটা 2টা ক্যারেক্টারের মাঝে কাজ করবে। আপনি চাচ্ছেন, আমি একটু বড় টেক্সট নেই, তা না হলে ঝামেলা হবে। আপনি চাচ্ছেন আমি এই টেক্সটটা লিখছি, এই টেক্সটটা আমি শুধু ও আর, আচ্ছা এইচ আর আর এর মাঝে একটু ফাঁকা করব, অন্য কোনোটা না। আমি যদি পুরোটা ধরি, দেখেন এটা কাজ করবে না, তার কারণ এটা স্পেসিফিক 2 ক্যারেক্টার ছাড়া কাজ করবে না। আমি যদি এখন এইটার মধ্যে কার্সর রাখি, এখন যদি ওপেন করি দেখেন, তাহলে সবগুলো আপনি যদি বাড়াইতে চান বাড়াইয়ে দেবেন, আর যদি কমাইতে চান তাহলে মাইনাস ফিগার দিতে হবে। মাইনাস ফিগার দিলে এটা আস্তে আস্তে কমে যাবে। আপনি যদি আরো কমাইতে চান তাহলে এখানে মাইনাস যদি ধরেন 200 দিলাম, একদম কমে আসে। তার মানে আমরা কার্নিং ভ্যালু হচ্ছে স্পেসিফিক 2 ক্যারেক্টারের মাঝে আমরা স্পেস যদি কম বেশি করতে চাই তাহলে সেটা কাজে লাগবে।
স্পেস বাদ দিয়েও করা যায়। তুমি এটা নির্দিষ্ট দিয়ে করতে পারবে না, তো সবগুলো হবে। হ্যাঁ, ওটা দেখাবো, শেষ করি, এরপরেই আসবে ওইটা। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি যতটুকু জায়গা সিলেক্ট করে দেব। আচ্ছা, এখন বড়টা নেই। আমি চাচ্ছি যে এইটুকু সিলেক্ট করছি, সিলেক্টেড যতটুকু এরিয়া, দেখেন এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং ভ্যালু। সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। আমি যতটুকু জায়গা সিলেক্ট করে দিয়ে রাখবো, সে ততটুকু জায়গার মাঝে কি করবে, সাইজ বাড়াবে। তুমি এখানে একটা ভ্যালু দাও 300। এখন প্রত্যেকটার মাঝেই কি করছে, সে 300 পিক্সেল করে গ্যাপ তৈরি করে ফেলছে। এইটার কথা বলছিলা? তাহলে হ্যাঁ, প্রত্যেক, অর্থাৎ এই লেটার থেকে শুরু করে এই লেটার, এই লেটার থেকে এই লেটার, এই লেটার থেকে এই লেটার। আবার এগুলো কিন্তু না, তার কারণ এটা একটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটারের মাঝে, এটা প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের মাঝে সিলেক্টেড এরিয়ার মধ্যে করবে। ক্লিয়ার? এটা আমাদের অনেক সময় ইউজ করতে হয় ডিজাইনে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে, এটা আমাদের কাজে লাগে না, অযথা দেওয়া শুধু। দেখেন, আমরা আরটাকে নেই, আরটাকে সিলেক্ট করি শুধু। আচ্ছা, এইটাকে বলছে হচ্ছে ভার্টিক্যাল স্কেল। স্কেলিং মানে ছোট বড় করা। আমরা এখানে অলওয়েজ 100 রাখবো। দেখেন, 100 যদি না রাখি তাহলে কি হয়, এটা কি করছে, ভার্টিক্যাল থেকে, অর্থাৎ এই একটা মোবাইল যদি আমরা এই দিক থেকেও চাপ দেই, এই দিক থেকেও চাপ দেই, তাহলে কি হবে, তার প্রপোর্শন নষ্ট, সে ছোট হয়ে যাচ্ছে কিন্তু এই দিক থেকে প্রপোর্শন নষ্ট করে ফেলতেছে। আবার আমি যদি এই দিক থেকে ধরলাম 60% দিলাম, তাহলে সে এই দিক থেকে চাপ দিছে। তা আমরা নর্মালি এটা করব না। অনেক সময় আমাদের স্টুডেন্টের যে প্রবলেম হয়েছে, আপনি দেখবেন যে ধরেন আমরা এখানে সাইজ কত দিছি, এই ফন্টের সাইজ এইটা নর্মালি দেওয়া আছে 13। এখন দেখেন, ফন্ট সাইজ আপনি 13ই দেবেন, প্রবলেমে পড়বেন। অনেক সময় হয়ে যাবে ধরেন এখানে 20, ফন্ট ঠিকই আছে, আপনি বুঝতে পারতেছেন না এখানে ফন্ট ঠিক আছে না, ভেঙে যায় না কিন্তু, তার কারণ এখানেও 20, এখানেও 20 ইকুয়াল, কিন্তু ফন্ট সাইজ 13তে যতটুকু আসার কথা আসতেছে না। তার কারণ হচ্ছে এর আমরা স্কেলিং ছোট করে ফেলছি। আপনি এইটা এই ফন্ট সাইজে নিয়ে আসতে গেলে আপনাকে এখানে দেখা যাবে 95-এও আসে নাই, দেখছেন, আমরা অনেক দূরে যাইতে হবে। তা আমরা এই জন্য এই অপশনটা সর্ব অবস্থায় 100টা হচ্ছে নর্মাল, আমরা এটার 100 দিয়ে রাখবো। এটা অলওয়েজ 100, আমরা এটা নিয়ে কোনো কাজ করব না। দেখাইলাম, যদি কখনো প্রবলেম হয় তাহলে সলভ করতে হবে। আচ্ছা, এরপরের যেটা আছে টি, দেখেন এটা হচ্ছে আমরা a প্লাস বি। আচ্ছা, দেখেন এইটার একটা বেজ লাইন আছে, এই যে একটা দাগ আসছে না, এটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফির বেজ লাইন। আমরা এইটা যেটা করব, আমরা যেটাকে সিলেক্ট করব সে তার বেজ লাইন। আচ্ছা, এটা আমরা একটা দেই, সেট দ্য বেজ লাইন শিফট। আপনি আপনার এই বেজ লাইন ধরেন 20 বেজ লাইন, অর্থাৎ টুর বেজ লাইন এখন 20% উপরে। আপনি যদি এইরকম করে কোনো একটার বেজ লাইনকে টপে নিতে চান, কোনো করতে চান, তাহলে আপনি বেজ লাইনটা উপরে নিচে দিয়ে করতে হবে। যদি আপনি এটা মাইনাস করতে চান, তাহলে যা শুধু ওখানে 40 দেওয়া, -40, তাহলে নিচে আসবে। এরপরে যেটা আছে, এরপরের অপশন হচ্ছে
ক্যারেক্টার রোটেশন, আপনি যদি কোনো একটা ক্যারেক্টারকে রোটেট করতে চান, এখানে ধরেন আপনি এই আরটাকে সিলেক্ট করলাম, এটাও আমাদের কোনো কাজ লাগে না, আমি ধরলাম 30% রোটেট করব। আপনি চাচ্ছেন আরও বেশি রোটেট করবেন, 360 পর্যন্ত তো রোটেট হয়, তাহলে আপনি চাইলেন 180 ডিগ্রি রোটেট করব, তাহলে এটা 180 ডিগ্রি রোটেট হওয়া। আপনি যদি চান যে আরও যেভাবে রোটেট, যদিও আমাদের এটা কোনো কাজেই লাগে না, না আমার রোটেট যদি ধরেন 90 ডিগ্রি রোটেট করলাম, তাহলে আমরা ওই ধরে একটু বাঁকা করে, রোটেটের তো লাগে না, এই রোটেট করতে গেলে আমরা ওই ধরে শুধু টাইপ টুল দিয়ে চেঞ্জ করে দেব। কিছু কিছু জিনিস দেওয়া মনে হয়েছে ওরা দিয়ে রাখছে, কাজে লাগে না আমাদের। আচ্ছা, এগুলোন সব থেকে বেশি কাজে লাগে, এগুলোন এই চারটা এইটুকু, এই কয়টার কাজ অনেক কম। আচ্ছা, আমরা এখন এখান থেকে একটা জিনিস দেখি, সিলেক্ট করলাম এক জায়গাটুকু। আচ্ছা, আমরা সিলেক্ট না করে অর্ধেক সিলেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে বলা হচ্ছে অল ক্যাপস। আপনি টাইপ করে ফেলছেন, এখন আপনার প্রয়োজন হইতে পারে না যেটা ক্যাপিটাল করা, যেটা ওয়ার্ডে আছে অল ক্যাপস বানানো যায় না। আপনি এখানে কি করবেন, অল ক্যাপস করে মানে স্মল ক্যাপস লিখে ফেলছেন, এখন অল ক্যাপস আপনার প্রয়োজন, আপনি যতটুকু দরকার ধরে জাস্ট শুধু অল ক্যাপস ক্লিক করবেন, সবগুলোই ক্যাপিটাল হয়ে যাবে। আবার যদি আপনি চান এটা স্মল ছেড়ে দিলেই স্মল ক্যাপসে চলে যাবে। আগেরটা ছিল বেজ লাইন, এটা আমরা 0 করে দেই। আচ্ছা, আমি চাচ্ছি এইটা নিয়ে কাজ করব। এখানে কি আছে যে সাবস্ক্রিপ্ট মানে এটা একটু উপরে উঠবে, বাট ছোট হয়ে উঠবে, এটার কিন্তু বেজ লাইনটা ওঠে নাই, এটা সাবস্ক্রিপ্ট হয়ে ওই লেটারটা ছোট হয়ে, ওইটার এটার মধ্যে পার্থক্য বুঝছো? ওইটা হচ্ছে বেজ লাইন, মূল লেটার ছোট হবে না, শুধু বেজ লাইন আপ ডাউন করবে, আর এটা বেজ লাইন করবে না। এই যে বেজ লাইন ঠিকই আছে, বাট শুধু সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট হচ্ছে নিচের দিকে যাবে। আর একটা আছে এইটা আন্ডারলাইন, যদি আমরা আন্ডারলাইন চাই। আর একটা হচ্ছে এটাকে বলা স্টিক থ্রো। বিশেষ করে আমরা যে ধরনের প্রাইস দেখি, প্রাইসের অনেক সময় ডিসকাউন্ট থাকে না, এই ডিসকাউন্টে আমরা স্টিক থ্রোগুলো ইউজ করতে হয়। আমি এখন দিলাম 499, অনেকগুলো টাকা অফার দেওয়া হয়েছে, সাইকোলজি মানুষের। তা এই যে আমরা স্টিক থ্রোগুলো এই জায়গাগুলোতে ইউজ করি, মোটামুটি আমাদের এখান থেকে এই জিনিসগুলো এই পর্যন্তই। টাইপোগ্রাফির অনেক বেশি ইউজ হয়। আর একটা বিষয়, এগুলো নর্মাল করে নেই, দিলাম 18, এইটা হচ্ছে সবগুলো স্মল হবে। আচ্ছা, এটা আমরা ক্যারেক্টার প্যালেটটা শেষ করলাম। ক্যারেক্টারের সাথে আর একটা আছে প্যারাগ্রাফ, এটা ইজি আছে আর সবাই বোঝার কথা, ওয়ার্ডে কাজ করলে সবগুলো সেমই থাকে আর কি। আচ্ছা, আমাদের এখানে কয়েক ধরনের আছে, এইটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন, লেফট। আর একটা আছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে জাস্টিফাই। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা রাইট থেকে আসছে, লেফট থেকে না। আর একটা হচ্ছে সেন্টার। এগুলো কাজ করেও কিভাবে দেখেন, আপনি যখন সেন্টার অ্যালাইনমেন্ট করবেন, তাহলে লেখা শুরু হবে সেন্টার থেকে, দুই পাশেই যাবে, সে লিখবে সেন্টারে, যাচ্ছে দুই পাশ থেকেই। আর আপনি যদি লেফট থেকে লেখা শুরু করেন, এটা অনেক বেশি কাজে লাগে যখন আমরা বায়ারকে ফাইলগুলো দেই। আমরা দেখা গেছে যে অ্যালাইনমেন্ট করে রাখছি একটা, শুধু নর্মালি করে চেঞ্জ করে দিছি, কিন্তু অ্যালাইনমেন্ট করে দেয়নি, তাহলে দেখা যাবে যে ও যখন লিখতে ধরবে তখন চেঞ্জ হয়ে যাবে। আমার এরকম ধরেন অনেক। আচ্ছা, যখন ওইটা আসবে টাইপোগ্রাফি আবার ক্লাস নেবো তখন দেখাই দেবো প্র্যাকটিক্যালি।
আমরা এইগুলো মাথায় রাখতে হবে। আমি যখন লেফট অ্যালাইনমেন্ট করব তার মানে আমার লেখা শুরু হবে লেফট থেকে, রাইট থেকে নয়। আর যখন এই লেখাটাই আমরা রাইট করব তখন সেই লেখাটা শুরুই হবে রাইট থেকে এবং অ্যালাইনমেন্টও করবে রাইট পাশ থেকে, রাইট পাশ থেকে অ্যালাইন করতেছে। আর একটা আছে হচ্ছে, আমরা ব্যাক যাই একদম, আর একটা আছে জাস্টিফাই। জাস্টিফাই কি জিনিস? দুই পাশ থেকে সে কি করবে? সমান করবে। জাস্টিফাই আবার দুই প্রকার, একটা হচ্ছে লেফট জাস্টিফাই, এটার যদি একটু কমাই দেয় তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে লেফট জাস্টিফাই, দেখেন এই পাশেও সমান এই পাশেও সমান, কিন্তু জাস্টিফাই করছে লেফট সাইড থেকে সে আগে ফিল আপ করবে। এরপরে আসছে রাইট জাস্টিফাই, অর্থাৎ সে রাইট পাশ থেকে আগে ফিল আপ করে আসবে। দেন সেন্টার জাস্টিফাই, সে দুই পাশে সেম থাকবে কিন্তু সেন্টার থেকে আগে ফিল আপ করবে। এই হচ্ছে তিনটা অ্যালাইনমেন্ট আর তিনটা হচ্ছে জাস্টিফাই। আর এটা হচ্ছে ইউনিভার্সাল জাস্টিফাই বা জাস্টিফাই অল জাস্টিফাই। সে কি করছে দেখেন, জাস্টিফাই শুরু করছে কিভাবে, অর্থাৎ সে এই পাশে আগে একটা বসাবে, দেন এই পাশে একটা, তারপরে হিসাব করে মাঝে কয়টা আছে তার মাঝে জায়গা ডিস্ট্রিবিউট করে দেবে। ক্লিয়ার? তো আমি যদি এখানে দেখেন টেক্সট মানে সেন্টেন্স অর্থাৎ ওয়ার্ড একটা রাখি তাহলে কি হয় দেখেন, সে টেক্সটকে কিন্তু তার কাজই হচ্ছে এই মানে পজিশন জাস্টিফাই করা, টেক্সট না। আর আগের গুলো হচ্ছে টেক্সটকে ধরে সে জাস্টিফাই করবে। তো এটা আমাদের অনেক বেশি কাজে লাগে এই জিনিসগুলো। আপনাদের অনেক সময় এখানে হাইড অপশন হয়ে থাকে, এখান থেকে আপনি শো অপশন করে নিতে পারবেন। এই দুইটা থাকে না, তখন আপনাকে এই যে এখানে ক্লিক করে হাইড করা থাকলে এখান থেকে শো করবেন। এটা ক্যারেক্টারে আপনার অনেক সময় দেখা যাবে যে ক্যারেক্টার এগুলো নাই, বেসিকগুলো আছে, অ্যাডভান্সগুলো নাই, তখন আপনাকে এখান থেকে শো করে নিতে হবে। আচ্ছা, ক্যারেক্টার প্লেটের প্যারাগ্রাফের আর একটা বিশেষ জায়গা হচ্ছে দেখেন ইনডেন্ট। এটা বলছে লেফট ইনডেন্ট। আপনি যদি লেফট ইনডেন্ট করেন 20, অর্থাৎ মার্জিন থেকে লেফট ইনডেন্ট ইন মার্জিন, দেখেন এখানে লেফট ইনডেন্টটা হবে মার্জিন থেকে। কোথায় থেকে? মার্জিন থেকে। তাহলে সবগুলো কতটুকু সরে গেছে? 20 পিটিতে পয়েন্ট, তার মানে 20 পয়েন্ট সে, আপনি যদি এই দিক থেকে 20 পয়েন্ট মুভ করাইতে চান তাহলে ওই দিক থেকে দিতে হবে। আমরা এগুলো 0 করলাম। আচ্ছা, এটা লেফট ইনডেন্ট বা ফার্স্ট লাইট লেফট ইনডেন্ট। আমি যদি ফার্স্ট লাইনে শুধু দেই 20, শুধু ফার্স্ট লাইন, তার মানে কি এই প্যারার প্রত্যেকটা প্যারার মধ্যে একটা ফার্স্ট লাইন থাকতে পারবে। আর প্রত্যেকটা এন্টার বাটন ক্লিক করার মাধ্যমে একটা প্যারা তৈরি হয়। এটা এটা কিন্তু লিডিং এর ভ্যালু বাড়াইলে কাজ হবে না, এটা প্যারার ভ্যালু বাড়াইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এন্টার বাটন প্রেস করলেই নতুন একটা করে প্যারা তৈরি হয় এবং লাইন তৈরি হয়। একটা প্যারা মানে একটা প্যারার মধ্যে একটা লাইন থাকবে। এই জিনিসগুলো আমাদের অনেক সময় ঝামেলা লাগে। আমি 0 করি, এন্টার। এখন যদি দেখেন এগুলোর মধ্যে আমরা এখানে একটা বিষয় আছে, দেখেন দুইটা সেম জিনিস, একটা হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ আর একটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। আফটার প্যারাগ্রাফ মানে কি, সে ধরেন এইটা একটা প্যারা তৈরি করে ফেলছে না, তার মানে এর পরে থেকে সে কি করবে? স্পেস দেবে। আর বিফোর প্যারাগ্রাফ মানে সে, আচ্ছা এ যদি বিগিনিং হয় তার মানে কি এর উপরে বিফোর হচ্ছে, তার মানে সে এখানে একটা প্যারা ছাড়বে। দুইটাই কিন্তু সেম কাজই করে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করে 20 বিফোর দেই, 20 বিফোর দিছি না, তার মানে কি প্রত্যেকটা প্যারার মাঝে কতটুকু করে গ্যাপ? 20 পয়েন্ট করে। আপনি যদি এইটা 0 করে দেখেন, আচ্ছা এটার একটা কপি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। কপি,
কপি করে টেক্সটটা হোয়াইট করে দিলাম, দিয়ে আমি যদি এইটা 0 করে দেই, দেন এখানে 20 দেই, সেম কাজই, কোনো পার্থক্যই নেই। আপনার যেইটা মনে হবে সেইটাই আপনি ইউজ করতে হবে। আমি এইটা ইউজ করি বেশি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু লিডিং ভ্যালুগুলো চেঞ্জ হয় নাই, শুধু প্যারার মধ্যে চেঞ্জ হচ্ছে। আপনি এখানে যতই প্যারা বাড়ান না কেন, এগুলোর মাঝে কি হবে না, শুধু প্যারার মাঝেই চেঞ্জ হবে। আপনি যদি এখন লিডিং ভ্যালু চেঞ্জ করতে চান, অবশ্যই আপনাকে এখান থেকেই করতে হবে, যেটা হচ্ছে লাইনের মাঝে লাইনের। এখানে কিন্তু প্যারার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের এই জায়গাতেই একটু কনফিউশন লাগবে, কখন আমি প্যারার মধ্যে গ্যাপ বাড়াবো আর কখন আমি হচ্ছে লিডিং এর মধ্যে গ্যাপ বাড়াবো। তো তাহলে এই পর্যন্তই আমার মনে হয়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে হাইপেনেন্ট। হাইপেনটা কি জিনিস, সেখান থেকে বাড়াই 18 করে। আচ্ছা, এইটা তো 13ই থাকবে, এইটা না বাড়াবো 18। আচ্ছা, এখানে একটা বিষয়, এগুলো আমরা 0 করে দেই, 0। আচ্ছা, এখানে রিমাইনিং দেখেন, রিমাইন এটা আসলে আমরা যখন একটা থিওরি ক্লাস আছে এটা টাইপোগ্রাফির উপরে, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাড ইম্প্যাক্ট করে, রিডেবিলিটি কম। যখন আমরা একটা প্যারার মধ্যে মানে কোনো একটা টেক্সটের মাধ্যমে আমরা হাইপেন ইউজ করি, ওই পড়াটা একজন স্টুডেন্ট বা যে কেউ ইজিলি পড়তে পারে না। আমি যদি প্রি পড়ি, তার পজিশন যদি কাজ সেম থাকে, পরেরটা না পড়লেও বুঝে এটা প্রি পজিশন হবে। কিন্তু রিমাইনের যদি আপনি এখানে রিমের জায়গায় যদি হইতো, আপনার এই পাশে না দেখলে আপনি বুঝবেন না। এইটা হচ্ছে একজন ক্লায়েন্টের ব্যাড ইম্প্যাক্ট করে। আমরা ডিজাইন সাইকোলজি নামে একটা ক্লাস হবে থিওরির উপরে, ওটা যখন মার্কেট প্লেসে যাব তখন ডিজাইন সাইকোলজিতে গিয়ে আমরা এই জিনিস হাইপেনটা কেন ইউজ করবো না, নর্মালি আমরা ট্রাই করবো হাইপেনটা না ইউজ করতে। একজন রিডার এটা পড়তে ঝামেলা বোধ মনে করে। এই মোটামুটি টাইপোগ্রাফির উপরে ক্লাস। আপনারা এই টাইপোগ্রাফি দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করবেন আর কি, আর একসাথে সবগুলো করলে প্রত্যেকটা প্র্যাকটিস হবে না। আশা করা যায় এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা পুরো প্রজেক্ট শুরু করতে পারবো। বিজনেস কার্ড তো ওই দিন মনে হয় শুধু মাপ দেখানো হয়েছিল, টাইপোগ্রাফি দেখানো হয়নি। আচ্ছা।